যে যেখানে আছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে দেশের অবস্থা, তাতে করোনাকালীন পরিস্থিতিতে আমরা সবাই একটা সংকীর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এর মধ্যে থেকে আমরা সবাই যে যেখানে আছি সাবধান থাকবো এবং সতর্ক থাকবো এ বিষয়ে, কারণ সাবধানতাই আমাদের করোনা নির্মূলের একমাত্র উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আমাদের পাঠ্য বিষয়ে যাই। আজকের আলোচ্য বিষয় হলো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এখানে দ্বিতীয় অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো ব্যক্তিত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তিত্ব কথাটার সঙ্গে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ আমরা প্রাত্যহিক জীবনে কথাবার্তায় আমরা প্রতিনিয়তই এই ব্যক্তিত্ব কথাটাকে ব্যবহার করে থাকি। যেমন অমুক ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো, উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন, এই ধরনের কথাগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এটা আসলে কি, এটা ব্যক্তির মধ্যে কীভাবে অবস্থান করে কিংবা এর সংজ্ঞা কিন্তু আমরা সঠিকভাবে কেউই জানি না। তো আসো আজ আমরা মনোবিজ্ঞানের আলোকে ব্যক্তিত্ব বলতে আমরা আসলে কি বুঝি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ব্যক্তিত্ব কথাটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্সোনালিটি। এই পার্সোনালিটি কথাটার পার্সোনালিটি ইংরেজি শব্দটাও কিন্তু আমরা সবসময়ই ব্যবহার করি। এই পার্সোনালিটি শব্দটার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পার্সোনা থেকে। পার্সোনা, এই পার্সোনা শব্দের গ্রিক পার্সোনা শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মুখোশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন জাগছে যে মুখোশ কথাটার সঙ্গে এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বের কি সম্পর্ক। আসলে আমরা আমাদের প্রাথমিক জীবনে সবাই এক ধরনের মুখোশ পরে অভিনয় করছে, এরকম একটা বিষয়। তো এটা উৎপত্তি হয়েছে প্রাচীন রোমের অভিনেতাগণ এক ধরনের মুখোশ পরে অভিনয় করত। এই মুখোশটাকে পার্সোনা বলা হয়। তো এই পার্সোনা, এই মুখোশ থেকেই পার্সোনালিটি শব্দটা এসেছে এবং তার থেকে আমরা ব্যক্তিত্বের স্বরূপ সম্পর্কে একটা অনুমান করতে পারছি। তো আসলে আমাদের দেশেও এরকম আছে, কিছু শিশু নাট্য আছে যেখানে ছোট ছোট শিশুরা স্টেজ পারফরমেন্স করে, যেখানে বিভিন্ন ধরনের মুখোশ পরে বা বিভিন্ন কস্টিউম ব্যবহার করে। যেমন একজন যদি ডাক্তারের কস্টিউম ব্যবহার করে তাকে আমরা ডাক্তার হিসেবে চিনি, বা একজন যদি বাঘের মুখোশ পরে সে বাঘ হিসেবে পরিচিত হয়, একজন যদি বানরের মুখোশ পরে তাহলে সে বানর হিসেবে পরিচিত হয়। তাহলে যে বিষয়, যে মুখোশটা সে ধারণ করছে, সে তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিতে পরিণত হচ্ছে। এই যে একটা বিষয় যেটা হলো বাহ্যিক প্রতীয়মান, অর্থাৎ ব্যক্তি নিজেকে যেভাবে উপস্থাপন করে সেটাই হলো তার ব্যক্তিত্ব। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো যে আসলে ব্যক্তিত্বের যে পার্সোনালিটি শব্দটা এসছে পার্সোনা থেকে, যার অর্থ হলো মুখোশ, এই মুখোশটা হচ্ছে ব্যক্তির বাহ্যিক প্রতীয়মান রূপ। অর্থাৎ আমরা একজন ব্যক্তিকে বাইরে থেকে যেভাবে দেখি, যেভাবে অনুমান করি, যেভাবে তাকে ব্যাখ্যা করি। তো এই আলোকে ব্যক্তিত্বের সংজ্ঞা বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে তাদের ব্যক্তিত্বের সংজ্ঞা প্রদান করেছে। এখানে আমরা একজন খুব স্বনামধন্য এবং খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, গুরুত্বপূর্ণ একজন মনোবিজ্ঞানীর সংজ্ঞা আমরা এখানে আলোচনা করব। তিনি হচ্ছেন ক্রাইডার এবং তার সহযোগীদের। এই ক্রাইডার এবং তার সহযোগীরা মিলে ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে যে ব্যক্তিত্ব হলো ব্যক্তিকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসেবে সংজ্ঞায়িত করা যায়। তাদের মতে কি বলেছেন যে ব্যক্তিত্বকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যা ব্যক্তিকে এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ককে চিহ্নিত করে। বিষয়গুলো আমরা যদি আরো ক্লিয়ারভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তির আচরণ ও মানসিক প্রক্রিয়া, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আমরা জানি যে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে আচরণ এবং মানসিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা যা করি তা কিন্তু আমাদের মনের ইচ্ছা থেকেই করি, অর্থাৎ আমরা যা ভাবি তাই করি। আমরা যা করি তা কিন্তু আগে থেকেই ভেবে নিই। তো এই ভাবনা এবং আমাদের ভিতরের অভ্যন্তরীণ যে প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। তাই বলছে যে ব্যক্তিত্ব
শুনো সেই প্রক্রিয়াগুলো যা তার আচরণ মানসিক প্রক্রিয়ার মধ্যে একটা সমন্বয় সাধন করে বা অনবদ্যতা দান করে। এবং বলছে কি সংজ্ঞায়িত করা যায় যা ব্যক্তিকে এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ককে, অর্থাৎ ব্যক্তি তার নিজেকে পরিবেশের সঙ্গে কিভাবে খাপ খাওয়াবে বা তাকে কিভাবে মূল্যায়ন করবে সমাজ, এটাকে কি বলে চিহ্নিত করে বা নির্দেশ করে। তাহলে আমরা এই বিশিষ্ট মনোবিজ্ঞানীর এই সংজ্ঞাটাকে আমরা ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে ব্যক্তিত্ব বিষয়টা কি। ইটস ক্লিয়ার? তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ইয়েতে প্রশ্ন করবে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সে বিষয়ে আবার আলোচনা করব। তাহলে দেখো যে ব্যক্তিত্ব বিষয়টা কিন্তু আবার পরিমাপযোগ্য। ব্যক্তিত্ব কিন্তু পরিমাপযোগ্য, অর্থাৎ আমাদের যে মানসিক প্রক্রিয়াগুলো আছে এগুলো কিন্তু পরিমাপযোগ্য। কিন্তু কারণ আমরা জানি যে মনোবিজ্ঞান হলো একটা বিজ্ঞান যার প্রতিটা বিষয় মানসিক ধরন বলো বা আচরণের বিভিন্ন দিক নির্দেশনা বলো সব কিছুই কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় এবং পরিমাপ করা যায়। পরিমাপের অযোগ্য কোনো বিষয় কিন্তু বিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে না। সেই হিসেবে ব্যক্তিত্ব যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু আবার পরিমাপ করা যায়। ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হলো প্রক্ষেপণমূলক প্রক্রিয়া, একটা হলো অপ্রক্ষেপণমূলক প্রক্রিয়া পদ্ধতি। তাহলে প্রক্ষেপণমূলক পদ্ধতি বলতে আমরা কি বুঝি বা প্রক্ষেপণমূলক পদ্ধতিতে কিভাবে ব্যক্তিত্ব পরিমাপ করা যায় এ বিষয়ে আমরা এখন দেখব। প্রক্ষেপণমূলক শব্দের অর্থ হলো নিক্ষেপ করা বা প্রেরণ করা বা কারোর সামনে উপস্থাপন করা। প্রক্ষেপণ করা অর্থাৎ কোনো কিছু ছেড়ে দেওয়া বা ছুঁড়ে দেওয়া বা নির্দেশন করা। এই বিষয়টা বলছে যে এই প্রক্ষেপণমূলক অভিক্ষা হলো সেই অভিক্ষা যার সাহায্যে বা যার দ্বারা ব্যক্তিকে কতগুলো অনির্দিষ্ট, অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক বিষয়ের সামনে উপস্থাপন করে তার প্রতি তাকে প্রতিক্রিয়া করতে বলা হয়। তার প্রতি তাকে প্রতিক্রিয়া করতে বলা হয় এবং এই উপায়ে, এই পদ্ধতিতে ব্যক্তি যখন কোনো একটা অস্পষ্ট বিষয়ের সামনে উপস্থিত হয় তখন সে তার নিজের অজান্তেই তার ভেতরের চাহিদাগুলো, তার যে মানসিক পদ্ধতিগুলো সবগুলো কিন্তু সে কিন্তু নিজের অজান্তে সেগুলোকে উপস্থাপন করে ফেলে। এর মাধ্যমে তার ব্যক্তিত্ব পরিমাপ করা যায়। তাহলে এই প্রক্ষেপণমূলক অভিক্ষার একটা হচ্ছে দুইটা পদ্ধতি আছে, একটা হলো রোষাক কালির ছাপ আর একটা হলো রোষাক কালির ছাপ অভিক্ষা, একটা হলো কাহিনী প্রত্যক্ষ অভিক্ষা। একটা হলো রোষাক কালির ছাপ অভিক্ষা, একটা হলো কাহিনী প্রত্যক্ষ অভিক্ষা। হারমান রোষাক নামের একজন মনোচিকিৎসক তিনি এই রোষক কালের ছাপ অভিক্ষাটি প্রণয়ন করেছিলেন, যার জন্য এই অভিক্ষাকে বলা হয়েছে রোষাক কালের ছাপ অভিক্ষা। এই অভিক্ষায় হারমান রোষক কতগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক কার্ড ব্যবহার করেছিলেন, কাগজের কার্ড। সেই কার্ডগুলোর সংখ্যা ছিল 10টি। তিনি 10টি কার্ড নিয়ে একটা অভিক্ষা পরিচালনা করেন। এই 10টি কার্ডের মধ্যে 5টি কার্ড ছিল কালো এবং ধূসর বর্ণের, আর 2টি ছিল সাদা এবং বাদবাকি 3টি ছিল বিভিন্ন রঙের। তো এই 10টি কার্ডের মাধ্যমে তিনি এই অভিক্ষাটা পরিচালনা করেন। এই পদ্ধতিতে হারমান রোষাক একজন অভিক্ষককে অর্থাৎ একজন পরীক্ষণ পাত্র ব্যবহার করেছিলেন। যে ব্যক্তির মানসিক প্রক্রিয়া বা ব্যক্তিত্ব পরিমাপ করা হবে তাকে বলা হচ্ছে পরীক্ষণ পাত্র। তো তার সামনে তিনি ওই 10টি কার্ড, বিভিন্ন আঙ্গিকে 10টি কার্ড উপস্থাপনে প্রত্যেকটি কার্ড ছিল কালির ছাপ বিশিষ্ট, অর্থাৎ অস্পষ্ট কালির ছাপ, যেখানে যে কার্ডগুলো যে কেউ ইচ্ছা মতো সেটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে। এই কার্ডের কালির ছাপের কোনো প্রকৃত অর্থ নাই, কিন্তু অভিক্ষক
অর্থাৎ হারমান রোশক ওই পরীক্ষণ পাত্রকে কিন্তু তখন বলেন না, অর্থাৎ তার অজান্তে তার সামনে কার্ডগুলো উপস্থাপন করে তাকে বলা হয় যে তুমি এই কার্ডে যা যা দেখছো সেগুলো একটা কাগজে লিপিবদ্ধ করো। অর্থাৎ সেগুলোকে হয়তো সে ইচ্ছা মতো প্রত্যক্ষণ করতে পারে, অর্থাৎ কালির ছাপগুলো সে হয়তো একটা জন্তু হিসেবে দেখতে পারে, বা একটা মানুষ হিসেবে দেখতে পারে, বা একটা প্রাকৃতিক সিনারি হিসেবে দেখতে পারে, কিংবা তার মনের যে বিষয়, মনের মধ্যে যেটা হবে সেই ইচ্ছা মতো সেটাকে তার পূর্ণ স্বাধীনতা দিয়ে তাকে কার্ডগুলো ব্যাখ্যা করতে বলা হয়। পরীক্ষণ পাত্র তার ইচ্ছা মতো কার্ডগুলোকে ব্যাখ্যা করা শেষ হলে তিনি সেই কার্ডগুলো আবার ফুটিয়ে দেখেন এবং তাকে আবার করে তার সামনে সেগুলোকে বলতে বলেন যে কার্ডের কোথায় কোথায় তুমি এই বিষয়গুলো প্রত্যক্ষ করেছো। এগুলো সে যখন আবার ব্যাখ্যা করেন সেগুলোকে তিনি আবার মিলিয়ে নেন। মিলিয়ে নেওয়ার পরে 3টা বৈশিষ্ট্যের ভিত্তিতে সেই কার্ডগুলোকে তিনি মূল্যায়ন করেন। কি করেন? 3টা বৈশিষ্ট্যের ভিত্তিতে বা 3টা মাপকাঠির ভিত্তিতে সে কার্ডগুলোকে তিনি মূল্যায়ন করেন। কি কি? সে কার্ডগুলোকে কিভাবে দেখেছে, অর্থাৎ প্রথম পয়েন্ট হলো সে কার্ডগুলোকে কিভাবে দেখেছে, অর্থাৎ মানুষ বা জীবজন্তু হিসেবে দেখেছে নাকি অন্য কিছু দেখেছে। দ্বিতীয় পয়েন্ট, সে কার্ডের রঙগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে নাকি পূর্ণাঙ্গভাবে দেখেছে। অর্থাৎ আর 3 নম্বর হচ্ছে সে কার্ডের যে বিষয়গুলো, কোনো খুঁটিনাটি বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছে নাকি সামগ্রিকভাবে প্রাধান্য দিয়েছে। এই 3টা পয়েন্টের ভিত্তিতে তার কিন্তু ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। যেমন সে যদি রঙকে প্রাধান্য দেয় তাহলে তার উদার মনের পরিচয় পাওয়া যাবে। সে যদি ওই ছবির মধ্যে বা কালির ছাপের মধ্যে কোনো চলন্ত জীবজন্তু প্রত্যক্ষ করে তাহলে তার মনের গভীরতা সম্পর্কে প্রত্যক্ষণ করা যাবে। এবং সে যদি ওই বিষয়ের খুঁটিনাটি কোনো খুব ছোট কোনো বিষয়কে প্রাধান্য দেয় বা তার প্রত্যক্ষণ কোনো নির্দিষ্ট ছোট বিষয়ের মধ্যে অংশ বিষয়ের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে মনে তার সংকীর্ণতা প্রকাশ পাবে এবং পূর্ণাঙ্গ ছবিকে ব্যাখ্যা করা তার সামগ্রিক বিষয় নিয়ে ব্যস্ত থাকার মন মানসিকতা প্রকাশ পাবে। তাহলে এইভাবে হারমান রোশক কি করেছিলেন? এই রোশক কালির ছাপ অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিত্ব পরিমাপ করেছিলেন। তাহলে এটা গেল হারমান রোশকের রোশক কালির ছাপ অভিজ্ঞতা। আর হচ্ছে কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞতা। এই কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। এই অভিজ্ঞতায় ব্যক্তির সামনে কতগুলো ছবি বিশিষ্ট, অর্থাৎ কতগুলো দ্ব্যর্থবোধক, অর্থাৎ 2 অর্থ বিশিষ্ট, কখনো এটাকে সে ভালো হিসেবে বা পজিটিভলি সেটাকে ব্যাখ্যা করতে পারে, আবার কখনো এটাকে সে নেগেটিভলিও ব্যাখ্যা করতে পারে। মানুষের ছবি বা যে কোনো ছবি দিয়ে তারা সেটাকে ব্যাখ্যা করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই বিষয়গুলো তোমরা অবশ্যই ক্লাস চলাকালীন বই নিয়ে এগুলোকে তোমরা মিলিয়ে নেবে। অর্থাৎ বইয়ের মধ্যে আমরা পাঠ্যপুস্তকের মধ্যে যে বিষয়গুলো পাই, যেগুলো তোমরা ডিটেলস এগুলো সম্পর্কে ব্যাখ্যা সেখানে পেয়ে যাবে। সেখানে ছবি দেওয়া আছে, বিভিন্ন কার্ডের নমুনা ছবি দেওয়া আছে, যেখানে কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞতা দেখা যাবে যে একটা ছবি সেখানে উপস্থাপন করা হয়েছে, একটা নমুনা ছবি সেখানে দেওয়া আছে। অর্থাৎ ওই ছবিটাকে একজন ব্যক্তি কিভাবে প্রত্যক্ষণ করবে, তাকে অনেকগুলো কার্ড তার সামনে উপস্থাপন করা হয়, সে সেগুলো একটার পর একটা দেখে। দেখার পরে তাকে একটা সাদা কাগজ দেওয়া হয়, তাতে একটা কি করা হয়? সাদা কাগজ তাকে দেওয়া হয়। এই সাদা কাগজটা হলো মূল পরীক্ষণের উপকরণ। পরীক্ষণ পাত্র ওই সাদা কাগজটা নিয়ে সে ইতিপূর্বে যে কার্ডগুলো দেখেছে সেগুলোকে বাদ রেখে ওই সাদা কাগজের উপরে সে একটা ছবি কল্পনা করে। কি করে? একটা ছবি কল্পনা করে এবং এই কল্পিত ছবির উপরে ভিত্তি করে তাকে একটা কাহিনী লিখতে বলা হয়। কি বলা হয়? ওই ছবির উপরে ভিত্তি করে তাকে একটা কাহিনী লিখতে বলা হয়। সে তখন নিজের মনের মতো করে ওই কার্ডের উপরে একটা ছবি কল্পনা করে নেয় এবং তার উপরে ভিত্তি করে তাকে একটা কাগজ কলম দেওয়া হয়। সে কাগজ কলমে কিন্তু ওই কাহিনীটা সে লিখে ফেলে। এই কাহিনী লেখার মাধ্যমে ব্যক্তি কি করে? নিজের অজান্তেই তার ভেতরের যে ভাবমূর্তিগুলো, তার ভেতরের যে ভাবনাগুলো, যে সংকুচিত বিষয়গুলো, যেটা সে
অনায়াসে কারো সঙ্গে প্রকাশ করতো না, সেগুলোও কিন্তু কি হয়, প্রকাশিত হয়ে যায়। এই প্রকাশিত ঘটনার উপরে ভিত্তি করে কিন্তু তার কি করা হয়, তার ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ব্যক্তিত্ব পরিমাপের দুটি বিষয়, দুটি পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এখন আমাদের প্রশ্ন হতে পারে, ব্যক্তিত্ব এই পরিমাপের কি প্রয়োজন আছে? অবশ্যই আমাদের ব্যক্তিত্ব পরিমাপের প্রয়োজন আছে। যেমন মনে করো, আমাদের দেশে বা বিভিন্ন দেশে কর্মচারী বাছাই বা বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের তাদের কর্ম উপযুক্ত কিনা, তাদের পেশায় উপযুক্ত কিনা, যেমন সেনাবাহিনীতে লোক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কলকারখানায় তাদের লোক নিয়োগ, বা সেনাবাহিনী বা বিমান বাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে তাদের ব্যক্তিত্ব সেই পেশা উপযোগী কিনা, এটা পরিমাপ করার জন্য বা জানার জন্য বা উপযুক্ত কর্মচারী বাছাইয়ের জন্য আমাদের ব্যক্তিত্ব পরিমাপের যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাহলে ব্যক্তিত্ব পরিমাপের মাধ্যমে আমরা একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারি এবং ব্যক্তিকে উপযুক্ত পেশায় নিয়োগদান করতে পারি। এছাড়াও যে মানসিক রোগ নির্ণয়, অর্থাৎ আমাদের দেশে প্রচুর মানসিক রোগী রয়েছে যেগুলো আমরা নিজেও জানতে পারি না, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে মানসিকভাবে ডিস্টার্ব। এই মানসিক রোগীকে নির্বাচন করা এবং তাদের আচরণ সংশোধনের জন্য কিন্তু তাদের ব্যক্তিত্ব পরিমাপের প্রয়োজন রয়েছে। যে বিভিন্ন মনোচিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে আচরণ সমস্যা নিয়ে উপস্থিত হলে তারা প্রথমে তাদের ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করেন এবং তাদের অতীত ইতিহাস পর্যবেক্ষণ করে তাদের ব্যক্তিত্বের ধরন এবং তাদের ত্রুটি বিচ্যুতিগুলো জানার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রয়োগ করে তাদের ব্যক্তিত্ব পরিমাপ করেন এবং ভুল ত্রুটিগুলো সেখান থেকে উঠে আসে। কারণ এই পদ্ধতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রসারকালীন ছাপ এবং কাহিনী তত্ত্বগুলো উভয় পদ্ধতিতে, উভয় অভিজ্ঞতাতেই ব্যক্তিকে অস্পষ্ট এবং দ্বৈতবোধক একটা পরিস্থিতির সম্মুখীন করা হয় এবং সে নিজের অজান্তেই তার ব্যক্তির অভ্যন্তরীণ বিষয়গুলো সে উপস্থাপন করে ফেলে এবং এইভাবে তার ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে থাকো। পাঠ্য বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করব এবং লেখাপড়া থেকে আমরা কখনোই দূরে সরে যাব না। ইনশাআল্লাহ আমরা একসময় অবশ্যই এই সংকীর্ণ